আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা ইস্যু আসছে যে 31 ডিসেম্বর এই বছরের মধ্যে, ঠিক আছে, কিছু একটা করবে আমাদের সমন্বয়করা, আমাদের যারা ফ্রন্ট পেজে আছে, যারা জুলাই কোনো অভ্যুত্থানে যারা সামনে ছিল, যারা এখন ক্ষমতাতে আছে, তারা এখন এটাকে পুঁজি করে বেশ লম্বা করার কিছু চেষ্টা করছে। সো চলেন একটা যদি আগে প্রথমে জেনে নিই, সেটা হচ্ছে ডিপ স্টেট। ডিপ স্টেট মানে কি? ডিপ স্টেট মানে হচ্ছে গিয়ে খুবই প্রভাবশালী কিছু লোকজন, যারা কখনো সামনে আসে না, যারা পিছন থেকে কি করে কল কবজা নাড়ে। যেমন বাংলাদেশে হাসিনা সরকার যে পড়ে গেল, তার পিছনে কি শুধু ছাত্র সমন্বয়কদের ভূমিকা ছিল? তার আগে আমরা দেখেছি সেনাবাহিনী তাদের সাপোর্টটা সরিয়ে নিয়েছে। সেনাবাহিনীকে দেখা গেছে আমেরিকার সাথে নেগোসিয়েশনে যেতে, সেনাবাহিনীকে দেখা গেছে ইন্ডিয়ার সাথে কথা বলে নিতে। এবং আমরা দেখেছি ডক্টর ইউনূসকে কি করতে দেখেছি, আমরা দেখেছি তিনি বলেছিলেন সারা বিশ্বের প্রতি একটা আহ্বান জানিয়েছিলেন। এখন আমেরিকাতে পট পরিবর্তন হয়েছে ক্ষমতার, আমরা জানি মানে সারা পৃথিবীকে যারা কন্ট্রোল করে তারা হচ্ছে কি এরা, ডিপ স্টেট। আমরা হয়তো মনে করি যে হ্যাঁ বিপ্লব করেছে, আমরা গণতন্ত্র নিয়ে এসেছি, আমরা এটা করেছি ওটা করেছি, কিন্তু সব কিছুর পেছনে যদি শক্তিটা যদি এনাফ না হয়, সেক্ষেত্রে যেটা হয় ডিপ স্টেট তাদের ইচ্ছা অনুযায়ী লোকজনকে বসায়, ঠিক আছে। সো জুলাইতে যেহেতু একটা ম্যাসিভ ফোর্স যেহেতু বাংলাদেশে বিল্ড আপ হয়েছিল সরকার বিরোধী, সুতরাং ডিপ স্টেট তাদের দেশকে বিপ্লবীদের হাতে বা দেশকে অস্থিতিশীল করা থেকে দূরে রাখার জন্যে সেনাবাহিনী তাদের যেই কার্যক্রম, প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের যেই শপথবদ্ধ যেই নিয়ম দেশকে রক্ষা করার, তারা সেটা করেছে। কীভাবে তারা করেছে? তারা হাসিনা থেকে সাপোর্টটা তুলে নিয়েছে, তারা বিপ্লবীদের সাথে যোগাযোগ রক্ষা করা শুরু করেছে, তারা আপৎকালীন একটা টিম তৈরি করেছে। এবং আমরা দেখেছি সেই টিম হাসিনাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিতে, আসিফ নজরুল, গংতং এদের সাথে কথাবার্তা বলতে, এবং রাজনীতিবিদ সবাইকে নিয়ে সেনানিবাসে একটা স্থিতিশীলতার দিকে আগানোর একটা চেষ্টা করতে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কথাটা বারবার বলা হয়েছে, সংবিধান রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে। সো আমি একথাও বলেছি যে বাংলাদেশে আমেরিকা বিনিয়োগ আছে, বাংলাদেশে চীনের বিনিয়োগ আছে, সো বিনিয়োগগুলো তারা সুরক্ষা করতে হবে। আর বাংলাদেশ যেহেতু সারা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন কেউ না, ইন্ডিয়া বাংলাদেশের চারদিকে আছে, সো বাংলাদেশ অস্থিতিশীল হওয়া মানে ইন্ডিয়া অস্থিতিশীল হওয়া, বাংলাদেশ অস্থিতিশীল হওয়া মানে সারা পৃথিবী অস্থিতিশীল হওয়া। সো অস্থিতিশীলতা কেউ পছন্দ করে না। এই বাস্তবতায় ডিপ স্টেট সব সময় সারা পৃথিবীর সব দেশে কি করে তাদের অ্যাক্টিভিটি তারা সামনে নিয়ে আসে এবং তারা দেশকে স্থিতিশীলতার দিকে কাজ করে। এই যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো ওয়ান কাইন্ড অফ স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য দেশকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা। তো ডিপ স্টেট হচ্ছে তারা যারা ক্ষমতা নেয় না, ক্ষমতার কাছাকাছি যায় না, কিন্তু ক্ষমতা কোন দিকে যাবে সেই দিকটা তারা কি করে ডিরেকশন সেট করে দেয়। সো যেটা হচ্ছে পৃথিবীতে যেটাকে বলবো আর কি অ্যাকসেপ্টেবল ওয়ে অফ লাইফ। মানে আমরা জানি নানা মনি নানা মত আছে না, সেই মতের মধ্যে কোন মতটা বেস্ট? জনগণ যেটা চাবে। ডিপ স্টেট মানে হচ্ছে জনগণ, মানে সব জনগণের মতামত। তাহলে সেটা তো গণভোট ছাড়া হয় না। গণভোট দিয়ে যদি হয় সেটাকে সবাই অ্যাকসেপ্ট করবে, কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলবে না। কিন্তু ইউনূস সরকার তো গণভোটে স্বীকৃত সরকার না, তো তাদের কোনো স্বীকৃতি নাই। তাদেরকে যারা বসিয়েছে তারা ডিপ স্টেট বসিয়েছে। ডিপ স্টেট কেন বসিয়েছে? না বাংলাদেশে এখন ভালো চলতেছে না, এরা বাংলাদেশকে কিছুদিন ভালো চালাক, হয়তো বা এরা গণতন্ত্রের পথে, এদের অবজেক্টিভটাই হচ্ছে গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যাওয়া। এখন এরা যদি এইভাবে নানা রকমের নাইরে করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তারা ডিপ স্টেটদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে এবং আলটিমেটলি এমন কাউকে হয়তো বা 1-11 মতো এমন কেউ চলে আসবে যারা আমরা হয়তো বা কেউ আশা করিনি। সো এখন যেটা হচ্ছে সব গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করা হচ্ছে। এই যে জ্যাক সুলিভান যেটা আছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সে কি করেছে? আমাদের ডক্টর ইউনূসের সরকারকে ফোন করেছিল এবং নানা বিষয়ে তাদের মতামত, দ্বিপাক্ষিক যে মতামতগুলো, সেই মতামতগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছে বা তাদের ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করেছে, বা ইউনূস তাদের ওপিনিয়ন জ্যাক সালিভানের সাথে শেয়ার করেছে। আবার একই রকম করে আমরা দেখতে পাই ইন্ডিয়া থেকে ইন্ডিয়া বলে দিয়েছে হাসিনাকে তারা দিবে না। হাসিনা হচ্ছে তাদের কি বন্ধু মানুষ। সো বন্ধু মানুষকে কেউ, স্বাভাবিক, ইন্ডিয়া এটা তাদের জন্য একটি স্ট্র্যাটেজি। সো যে কোনো কিছু মানে একদম অগামগা ছগার মতো কাজকাম করলে কেউ সেটা তো অ্যাকসেপ্ট করবে না। এখন সর্বকাজে মধ্যম পন্থা উত্তম, সেটা সবসময় বলেছে। এখন আমরা যাদেরকে বলছি স্বৈরাচার, পতিত, এটা ওটা, তারা সব বাংলাদেশেরই নাগরিক, তাদেরকে আপনি বিচার করেন।
ইচ্ছা মতো করে নিষিদ্ধ করে দিবেন, এটা করে দিবেন, ওটা করে দেবেন, ভোট দিবেন না, রাজনৈতিক দল নিষিদ্ধ করবেন, সেগুলো মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এই সমস্ত কথাগুলো নিয়ে আমি গত 4 মাস ধরে কথা বলে আসছি। আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। এবং আমি তখনই বলেছি যে বিপ্লবী সরকার কেন হয়নি, কারণ বিপ্লবী হওয়ার পিছনে কারণটা হচ্ছে আমেরিকা স্থিতিশীলতা চায়, সারা পৃথিবীর স্থিতিশীলতা চায়, সাপ্লাই চেইন ডিসরাপ্ট হয়, সারা পৃথিবীর ইকোনমিতে একটা হালকা পাতলা একটা এফেক্ট পড়ে। বাংলাদেশ যদিও ছোট ইকোনমি, সারা পৃথিবীতে এফেক্ট রাখতে পারে না, কিন্তু তারপরে একটা এফেক্ট আছে। সো সেই এফেক্টটা কেউই চায় না, নিত্য রুগী কেউ পছন্দ করে না। সো এই যে গত 6 মাস ধরে বিপ্লব বিপ্লব এই 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 যে পেঁচাল শুরু করে দিচ্ছে, অস্থিতিশীল করার চেষ্টা, নানা রকম অপচেষ্টা করে যাচ্ছে, এগুলো সারা পৃথিবীর কেউ পছন্দ করছে না, ডিপ স্টেট এগুলো পছন্দ করছে না। 31 তারিখ যদি উল্টাপাল্টা কিছু হয়, বাংলাদেশ যদি একটু অস্থিতিশীলতার দিকে থাকে, আমি একদম নিশ্চিত, আমি মোটামুটি নিশ্চিত বাংলাদেশে আরেকটু খারাপ অবস্থার দিকে যাবে এবং আলটিমেটলি দেখা স্থিতিশীলতার দিকে বাংলাদেশ হাঁটবে। বিপ্লব খেলে যারা গোলাপানির ঢেউ গোলাপানি করে ফয়দা নিচ্ছে নানাভাবে, জনগণকে মাথায় রাখছে, কাজের কাজ কিছু করছে না, ভোট দিচ্ছে না, সংস্কার করছে না, আইন আদালত পরিস্থিতি উন্নতি করছে না, বিচার ব্যবস্থা উন্নতি করছে না, নিজেরা লুটে পুটে খেয়ে নিচ্ছে, মেধাকে যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে না। সো সব রকমের আগের যে সরকারের মতো একই রকম পন্থা অবলম্বন করছে, ইস্যুময় জীবন করে দিচ্ছে, এখানে আগুন লাগাচ্ছে, এখানে গ্যাঞ্জাম করছে, এখানে এই করছে। সো আপনাদের মতামত কি আমাদেরকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।